জমির মালিক আপনি, কিন্তু জমির ভোগ দখল আপনার কাছে নেই। ওই জমিটি যে আপনি মালিক এই বিষয় নিয়ে আপনার পাড়া প্রতিবেশী, এমনকি যে ব্যক্তি ভোগ দখল করছে সে ব্যক্তি নিজেও জানে। তারপরেও আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহ করে রাখুন, তাহলে আপনার ওই বেদখল হওয়া জমি ভোগ দখল বুঝিয়ে দিবে সরকার এবং সহযোগিতা করবে প্রশাসন। লাগবে না বাড়তি কোনো খরচ কিংবা বাড়তি কোনো ঝামেলা। আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আশেপাশে তাকালেই এমন অনেক ঘটনা দেখবেন যে জমির প্রকৃত মালিক হওয়ার পরেও তারা কোনোভাবে সম্পত্তির ভোগ দখলে যেতে পারছেন না, কিংবা যারা ভোগ দখল করছে তারাও জানে যে সেই সকল সম্পত্তিতে ভোগ দখল করার জন্য তাদের আইনগতভাবে বৈধ কোনো ডকুমেন্ট, প্রমাণ কিংবা মালিকানা নেই। কিন্তু তারপরেও তারা সম্পত্তিগুলোর ভোগ দখল ছাড়ছে না, আসল মালিক যিনি তাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিচ্ছে না। এটি আমাদের দেশের কিংবা সমাজের চিরস্থায়িত একটি মুখ কিংবা ঘটনা। এখন এই ঘটনাগুলো কোন কোন ক্ষেত্রে হয় এই বিষয়গুলো আমাদেরকে একটু জানা উচিত। ধরুন, একজন ব্যক্তি একটি ওয়ারিশান সম্পত্তির মালিক, কিন্তু তিনি যে ওয়ারিশান সম্পত্তির অংশটুকু পাবার কথা সেইটুকু অংশ কোনোভাবেই তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সেই ওয়ারিশান অংশ হতে পারে সরাসরি নিজে মালিকানাধীন, অর্থাৎ ভাই কিংবা অন্যান্য ব্যক্তিবর্গ জবরদখল করে রেখেছে, তারা বুঝিয়ে দিচ্ছে না, কিংবা মায়ের সম্পত্তি কিংবা বাপের সম্পত্তির ওয়ারিশান অংশ যখন ছেলেরা পাবার কথা সেই ছেলেদেরকে ওই ওয়ারিশান অংশগুলো কোনোভাবে দেয়া হচ্ছে না। এই ঘটনাগুলো কিন্তু প্রায়শই হয়ে থাকে। আবার এমন ঘটনা হয়, আমাদের পূর্বপুরুষেরা সম্পত্তির মালিক ছিলেন, তারা কোনোভাবে ওই সকল সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে টেম্পোরারি, অর্থাৎ চিরস্থায়ীভাবে না হয়ে ক্ষণস্থায়ী কোনো একটি বন্দোবস্তের মাধ্যমে ভোগ দখল করতে দিয়েছিল। সেটি হতে পারে বন্ধক রেখেছিল, সেটি হতে পারে লিজ দিয়েছিল, কিংবা সেটি হতে পারে বর্গা দিয়েছিল, কিংবা কোনো কিছু টাকার বিনিময়ে তাকে সম্পত্তিগুলো হস্তান্তর করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ওই যে বন্ধকি সম্পত্তি, ওটি আর উদ্ধার করা হয় নাই, লিজের মেয়াদ পার হওয়ার পরে সম্পত্তিগুলো ফেরত দেয় নাই। এই প্রক্রিয়ায় যে ব্যক্তিরা সম্পত্তির মালিকানা হস্তান্তর যোগ্যে গ্রহণ করেছিলেন তারা কোনোভাবে আর সম্পত্তিগুলো ফেরত দেয় নাই। যুগের পর যুগ, দিনের পর দিন তারা সম্পত্তিগুলো ভোগ দখল করেই যাচ্ছে। কিংবা পরবর্তীতে দেখা যাচ্ছে তারা তামাদির 28 ধারার মেয়াদে যে ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করা যায়, ওই মালিকানাটি নিয়ে সুন্দরভাবে সম্পত্তি ভোগ দখল করছে, কিংবা পরবর্তীতে রেকর্ড খতিয়ানে সংশোধন করে ফেলেছে নিজের নাম। এই প্রক্রিয়ায় তারা মালিকানা সেজে সম্পত্তিগুলো অবৈধ পন্থায় ভুয়া জবরদখলকারী হিসেবে ভোগ দখল করছে। এখন যে ব্যক্তিটি সম্পত্তির মালিক হওয়ার কথা সেই ব্যক্তিটি কোনোভাবে বুঝতে পারছেন না যে সম্পত্তিগুলো কিভাবে উদ্ধার করব, কোথায় গেলে উদ্ধার করা যাবে খুব সহজেই। এই প্রক্রিয়ায় আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসরণ করে যদি কোনো ব্যক্তি এই সম্পত্তিগুলো উদ্ধার করার জন্য পদক্ষেপ নেয়, তাহলে খুব সহজেই ভোগান্তি ছাড়াই সম্পত্তিগুলো উদ্ধার করতে পারবে। এখন যে প্রমাণগুলো লাগবে এই সকল সম্পত্তি উদ্ধার করার জন্য, তাদের মধ্যে আনুষঙ্গিক এক গাদা কিংবা এক বস্তা ডকুমেন্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটি প্রমাণ যথেষ্ট আপনার ওই সকল সম্পত্তি ভোগ দখল উদ্ধার করার জন্য। প্রথমেই জানি তাহলে কোনটি ডকুমেন্ট কিংবা কোন প্রমাণটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা যে ব্যক্তির মাধ্যমে ওয়ারিশান সূত্রে সম্পত্তিগুলো পাবো সেই ব্যক্তির সাথে আমাদের কি সম্পর্ক, কিংবা তার ওয়ারিশ কিনা আমরা, সে বিষয়টি নিশ্চিত করার জন্য ওয়ারিশান সনদ লাগবে। এই ওয়ারিশান সনদ ছাড়া কিন্তু কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ নেই। আপনি ওয়ারিশান মালিকানা সনদ গ্রহণ করলেন, তারপরে আপনাকে যেটি করতে হবে, যে ব্যক্তির সম্পত্তি আপনি মালিক হিসেবে পাওয়ার কথা সেই ব্যক্তি যে যে সম্পত্তিগুলোর মালিক সেই সকল সম্পত্তির দলিল কিংবা প্রমাণ আপনার সঙ্গে রাখতে হবে। এবং এই প্রমাণটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি যে দলিল বলে সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন। অর্থাৎ তিনি যদি ক্রয় বিক্রয় করে মালিকানা অর্জন করেন তাহলে নিশ্চয়ই তার কাছে সাবকবলা দলিল থাকার কথা, কিংবা ছিল সেই সাবকবলা দলিল, কিংবা তিনিও যদি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি প্রাপ্ত হন তার
যদি একাধিক ওয়ারিশ থাকে তাহলে সেই সকল ওয়ারিশদের নামে কিন্তু একটি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল থাকার কথা, এবং সেই বন্টন দলিলে অবশ্যই উল্লেখ থাকবে কোন কোন সম্পত্তি তিনি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয়েছেন। এখন এক্ষেত্রে দুইভাবেই সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ থাকতে পারে, কেননা একজন ব্যক্তি ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত হতে পারে, পরবর্তীতে ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে। এক্ষেত্রে ওয়ারিশান অংশ প্রাপ্তির সুযোগের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কোনো সম্পত্তির ভাগ চাইলে হবে না, আপনাকে পুরো সম্পত্তিগুলোর অনুকূলেই বাটোয়ারার মামলা কিংবা বাটোয়ারা আবেদন করতে হবে। এখন এই জন্য আপনাকে এই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। সঙ্গে ওই সকল ব্যক্তি নিশ্চয়ই রেকর্ড খতিয়ান সংশোধন করেছিলেন, সেই রেকর্ড খতিয়ানটি অবশ্যই সংগ্রহে রাখতে হবে। অর্থাৎ এই যে 3টি ডকুমেন্ট, অর্থাৎ কি ওয়ারিশান সনদ, বাটোয়ারা দলিল যদি থাকে সেটি, কিংবা যদি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিক হয় সেটি, সঙ্গে তার নামে যে খতিয়ানগুলো সংশোধন হয়েছে সেই খতিয়ানগুলোর কাগজ, এই ডকুমেন্টগুলো সংগ্রহ করলেই আপনি যে কোনো উপায়ে সম্পত্তির মালিকানা অর্জনের দাবি করতে পারবেন। এখন আবার যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে ওয়ারিশান সম্পত্তির অংশ না, কিন্তু আপনি মালিকানা অর্জন করার দাবি করতে পারবেন, অন্য এমন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে তার সাথে আপনার কোনো লেনাদেনাই নেই। এবং আমি কিছুক্ষণ আগে যে বিষয়গুলো বললাম, যে অর্থাৎ এই যে বন্ধকি সম্পত্তি, লিজ নেওয়া সম্পত্তি, টাকা ধার নিয়ে দেওয়া সম্পত্তি, এগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যার কাছ থেকে সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার কথা সেই ব্যক্তি যদি সরাসরি আপনার ওয়ারিশান কিংবা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হওয়ার কথা হয়, অর্থাৎ আপনার পিতা কিংবা মাতা হয় কিংবা আপনার দাদা হয়, সেক্ষেত্রে তারা যে সকল সম্পত্তি ওই ব্যক্তিদেরকে দিয়েছিল, ওই ব্যক্তির সম্পত্তিগুলো আসলেই আপনার পিতা কিংবা আপনার পিতামহর কিংবা আপনার দাদার কিংবা আপনার নানার নানির যারই হোক না কেন, তারা যে সকল সম্পত্তির মালিক, এই প্রমাণটি আপনাকে লাগবে। অবশ্যই অবশ্যই এই প্রমাণটি আপনার সংগ্রহ না করলে আপনি কোনোভাবেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। এক্ষেত্রে ওই একই বিষয় আগের মতো, যদি তারা আবার কারো কাছ থেকে ক্রয় করে ওই সকল সম্পত্তি, তাহলে সেই ক্রয় বিক্রয়ের দলিল তো অবশ্যই থাকবে। আর যদি তারাও আবার ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল থাকবে। এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হতে হবে এবং সংগ্রহ করতে হবে। তারপর ওই একই আবার খতিয়ান তাদের নামে থাকার কথা, তাহলে খতিয়ান থাকলে সেই খতিয়ানের কাগজ অবশ্যই তাদের কোনো একটি মাধ্যমে আপনাকে উঠাতে হবে, উঠায় আপনার সংগ্রহে রাখতে হবে, এবং আপনাকে এই বিষয়টি নিশ্চিত হবে যে ব্যক্তিরা বর্তমানে সম্পত্তির ভোগ দখল করছে তাদের কাছে কোনোভাবে সম্পত্তি বিক্রয় করা হয় নাই। যদি বিক্রয় করা না হয় তাহলে তারা কোনোভাবে ওই সকল সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে না। তারা যদি পরবর্তীতে খতিয়ান সংশোধন করে কিংবা কোনোভাবে দলিল তৈরি করে, তারপরেও তারা সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে না। কেননা আমাদের 28 ধারার মতে এখন এই যে ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন, এই ব্যাপারটি অনেক ক্ষেত্রে শিথিল, যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন হয়েছে এবং বলা হচ্ছে সম্পত্তির মালিক যিনি তাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এখন সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি এই ধরনের ডকুমেন্টগুলো সংগ্রহে থাকে তাহলে নিশ্চিন্তে আপনি সম্পত্তির ভোগ দখল উদ্ধারের জন্য আদালতে শরণাপন্ন হতে পারবেন। এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিছু বিশেষ নির্দেশনা রয়েছে, যে আদালতে মামলা না করে ডিসি অফিসে গিয়ে আবেদন করলে সেখান থেকে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সকল ডিসি অফিসে কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে এই ব্যবস্থাগুলো গ্রহণের জন্য যথেষ্ট পরিমাণে লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ জনবল, অনুষঙ্গিক উপকরণ, বাজেট, এই ধরনের কিছু দেওয়া হয় নাই, যার কারণে ঠিকঠাক মতো কাজ করা সম্ভব হচ্ছে না। তাই সেই প্রক্রিয়ায় যদি যাওয়ার সুযোগ থাকে আপনারা খোঁজখবর নিয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের সরাসরি আদালতে ভোগ দখল মামলা করার প্রয়োজনীয়তা পড়বে, এবং এক্ষেত্রে আপনার একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে বাকি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা আপনি যে কোনো মামলা করতে গেলে সেই মামলার ধরন অনুযায়ী আপনার মামলার কাগজপত্র রেডি করে আদালতে শরণাপন্ন করতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দখল পুনরুদ্ধারের মামলা কিংবা বাটোয়ারার মামলার মাধ্যমে সম্পত্তিগুলো উদ্ধার করা সম্ভব। এক্ষেত্রে আদালত প্রক্রিয়া কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অনুযায়ী বিচার প্রক্রিয়ার কথা যেটি বলা ছিল সেটিকে পরিবর্তন করে বর্তমান সরকার কিন্তু সহজ করে দিয়েছে, যার কারণেই এই সকল সম্পত্তি উদ্ধার কিন্তু আগের থেকে সহজ হয়ে গেছে। এক্ষেত্রে লাগছে না সাক্ষী সরাসরি আদালতে উপস্থাপন, লাগছে না আপনার সমন পাঠানোর যে হ্যাসেল, সেই হ্যাসেল, কেননা এখন ডিজিটাল যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ ইমেইলে, তারপরে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও
সমন পাঠানো যাচ্ছে, তবে বিচারকের সন্তুষ্টির উপর নির্ভর করে। তারপরে সবথেকে বড় যে সুখবর সেটি হলো এই যে মামলাগুলো করার পরে ধরুন ৮ থেকে ১০ বছর সময় লাগতো, সেই সময়টাও কিন্তু এখন কমে আসছে। ১০ বছরের মামলা ২-৩ বছরের মধ্যে সমাধান হবে। যে মামলাগুলো ২-৩ বছরের মধ্যে সমাধান হতো সেগুলো হয়তো ৮ মাস, ৯ মাস, ১ বছরের মধ্যে সমাধান হবে। এই প্রক্রিয়ায় আসছে। সঙ্গে মামলার যখন রায় হতো ১০ বছর, ১৫ বছর পরে, পরবর্তীতে আবার জারি মামলা করতে হতো। অর্থাৎ রায় বাস্তবায়নের জন্য আলাদা করে মামলা করতে হতো। এই আলাদা করে মামলা করা আর লাগবে না। এখন থেকে মামলার রায় হওয়ার পরপরই যদি কোনোভাবে আপনি আপনার পক্ষে রায় পান এবং আপনি সম্পত্তির বেদখল হয়ে থাকেন, তাহলে আপনার সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য আদালত থেকেই সরাসরি প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হবে এবং খুব সহজেই এই বিষয়গুলো বাস্তবায়ন করা যাবে এবং প্রশাসন গিয়ে আপনার সম্পত্তি ভোগ দখল আপনাকে বুঝিয়ে দিবেন। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ডকুমেন্টগুলো থাকলে কিংবা কোন প্রমাণটি থাকলে আপনার কাছে আপনার ওই বেদখল হওয়া সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন এবং কোন প্রক্রিয়ায় খুব সহজেই সম্পত্তিগুলো উদ্ধার করতে পারবেন। এর বাহিরে অর্থাৎ আদালত প্রক্রিয়ার বাহিরে যদি আপনারা চান, সেক্ষেত্রে হয়তো গ্রাম্য সালিসের মাধ্যমে সমাধান হওয়া সম্ভব, তবে এক্ষেত্রে কোনো কাজই দেয় না বেশিরভাগ ক্ষেত্রে। এবং আরেকটি ব্যাপার থাকে যে জবরদখল করে সম্পত্তি থেকে উচ্ছেদ করে ভোগ দখলে যাওয়া, এটি একটি বেআইনি প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে যে ব্যক্তিকে উচ্ছেদ করবেন তিনি যদি অবৈধ দখলদার হয়, পরবর্তীতে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে আপনাকে উল্টা ওই সকল সম্পত্তি থেকে বেদখল করে শাস্তির আওতায় নিয়ে আসতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।